প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? গুড মর্নিং জানাচ্ছি তোমাদের সবাইকে। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আজকে লেকচার 29 নিয়ে সবাই অনলাইন ক্লাসে উপস্থিত আছি। তোমাদের সবাইকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা সামনে নিতে বলবো, কারণ আমরা যে অধ্যায়ে আছি, অধ্যায় 5, যৌথ মূলধনী কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আমরা তো আর্থিক বিবরণী শুরু করেছিলাম। এই আর্থিক বিবরণী অধ্যায় থেকে বিগত একটা বা দুইটা ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রাথমিক কিছু ধারণা নিয়েছি। আর্থিক বিবরণীর মধ্য থেকে বিশদায় বিবরণী যেই ছকটা ছিল সেটা আমরা শিখেছি। নমুনা ছকটা গত ক্লাসে শিখেছি, যে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী, বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী, এগুলোর নমুনা ছকটা নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। তো গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে বিশদায় বিবরণী প্রয়োগ করা যায় বা বিশদায় বিবরণীর একটা অঙ্ক করা যায়, এমন একটা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হব, বা আমি তোমাদের জন্য এরকম একটা প্রশ্ন নিয়ে আসব যেটা থেকে আমরা কোম্পানির নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে পারি, অর্থাৎ বিশদায় বিবরণীটা আমরা ব্যবহার করতে পারি, এরকম কোনো একটা অঙ্ক নিয়ে আজকে আমি ক্লাসটা করব। তো লেকচার 29-এ সবাই আছি, এটা একটু খেয়াল রাখবে। আমরা এই অধ্যায় থেকে, অর্থাৎ অধ্যায় 5 থেকে আজকে আমরা প্রথম গাণিতিক সমস্যা ও তার সমাধানটা করব, এবং সেটা খুবই সংক্ষিপ্ত একটা অঙ্ক, যে অঙ্কের মধ্যে আমরা গত ক্লাসে যে বিশদায় বিবরণীর নমুনা ছকগুলো শিখেছি সেটার ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে আমি যতটুকু বিশ্বাস করি যে গত ক্লাসে যে এই ছকগুলো আমি তোমাদের শিখিয়েছি এবং বই থেকে পড়তে বলেছিলাম, তোমরা তার কিছুটা ধারণা নিয়ে রেখেছো। একবারেই সম্পূর্ণ তোমরা ভালোভাবে পারবে না, এটা খুবই স্বাভাবিক। একটা দুইটা অঙ্ক যদি আমরা করতে থাকি পরপর, যত অঙ্ক করব, যে ছকের যত অঙ্ক করব সেই ছকটা আমাদের তত বেশি শেখা হবে। তবে অঙ্ক করার আগেও কিন্তু আমাদের ভালো একটা ধারণা নিয়ে রাখতে হবে যে ছকের অঙ্ক আমরা করব। তো বিশদায় বিবরণীর ছকটা আশা করি তোমরা ভালোভাবে মোটামুটি ধারণা নিয়ে রেখেছো। আর এই প্রশ্নটা, যে অঙ্কটা আজকে আমরা করব, সেই অঙ্কের প্রশ্নটা আমি তোমাদের বই থেকেই একটা উদাহরণ থেকে নিয়েছি। যেহেতু এই চ্যাপ্টারের অঙ্কগুলো আর প্রশ্নটা একটু বড় থাকে, পরবর্তী অঙ্ক করার সময় আমি জানি না পুরো প্রশ্ন একবারে তোমাদের জন্য বোর্ডে উঠিয়ে দেখাতে পারবো কিনা। সেজন্য তোমাদের যেটা করতে হবে, বইটা তোমাদের অবশ্যই সাথে রাখতে হবে। আমি যখন বইয়ের অঙ্কের নাম্বারটা বলবো, প্রশ্নের নাম্বার বা উদাহরণের নাম্বার, তোমরা সাথে সাথে সেটা খুলে প্রশ্নটা পড়বে এবং সেই অনুযায়ী আমি তোমাদের সমাধানটা করব। ঠিক আছে? যতটুকু উঠানো যায় আমি চেষ্টা করব, যতটুকু তোমাদের জন্য সহজ করে দেয়া যায় আমি চেষ্টা করব। বাকিটা তোমরাও আমাকে একটু হেল্প করবে বইটা সামনে রেখে। এবং খাতা এবং বই নিয়ে এখনই তোমরা রেডি হও, খাতাও রাখো, কলম, পেন্সিল, ক্যালকুলেটর সব রাখো, যেন আমরা অঙ্কটা সঠিকভাবে করতে পারি। প্রশ্নটা একটু খেয়াল করো, এটা তোমাদের বইয়ের উদাহরণ আমি নিয়েছি, তোমাদের নিউ এডিশন যে বইটা আছে, দেখো এই বছর তোমরা যে বইটা কিনেছো, নিউ বইটা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এখানে অধ্যায় 5-এর উদাহরণ 9, সৃজনশীল ব্যবহারিক উদাহরণ ও তার সমাধান, এখান থেকে সহজ একটা অঙ্ক আমি তোমাদের জন্য নিয়েছি, উদাহরণ 9। এই 9টা আমি কিছুটা উঠানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ উঠাতে পারিনি, বাকিটুকু যতটুকু পারিনি সেটা আমি বই থেকে পড়বো, তোমরা একটু খেয়াল করো। এখানে লেখা আছে, দেখো, 2013 সালের 31 ডিসেম্বর তারিখে সোনার বাংলা কোম্পানি লিমিটেডের রেওয়া মিল, তারপর শিরোনাম দেওয়া আছে সোনার বাংলা কোম্পানি লিমিটেড রেওয়া মিল 2013 31 ডিসেম্বর। বইতে আরো বিস্তারিত ভাবে দেওয়া আছে, আমি শর্টকাটে যতটুকু আমার সুবিধা এবং তোমাদের সুবিধার জন্য বোঝানো যায় যেভাবে করলে সেটুকু উঠিয়েছি। আর এখানে লিখেছি বিশদায় বিবরণী প্রস্তুত সংক্রান্ত গাণিতিক সমস্যা ও সমাধান, অর্থাৎ আজকের আমাদের ক্লাসটা বিশদায় বিবরণী নিয়ে, এবং এই বিবরণীর একটা অঙ্ক আমরা করছি। তাহলে রেওয়া মিলের মধ্যে কি কি দেওয়া আছে দেখো, হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আমাদের আছে অফিস সরঞ্জাম 40,000 টাকা। একটু খেয়াল করবে হিসাবের নামগুলো, একটু খেয়াল করবে হিসাবের নামগুলো পড়ার সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু বুঝতে হবে। কি হিসাবটা কোন ধরনের হিসাব, সেটা সম্পত্তিবাচক হিসাব, দায়, মূলধন, নাকি আয় ব্যয় জাতীয় হিসাব, সেটা কিন্তু হিসাবের নামগুলো পড়ার সাথে সাথে আমাদের বুঝতে হবে। তারপর এটা কোন ধরনের প্রতিষ্ঠানের অঙ্ক, সেটা কি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক নাকি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক, সেটাও কিন্তু হিসাবের নামের সাথে অনেক কিছু বুঝিয়ে দেয় এই বিষয়গুলো। তাহলে আমরা যখন হিসাবের নামগুলো পড়বো আমরা খুবই কনসাস থাকবো।
এবং টাকার অ্যামাউন্টগুলো সঠিকভাবে পড়বো। কোনো জায়গায় বোঝার থাকলে নিজের যদি কিছু পরবর্তীতে গণনা করতে হয় বা এটা থেকে কিছু নির্ণয় করতে হয়, আমরা পেন্সিল রাখবো, আমরা হাইলাইট করে রাখবো, পেন্সিল দিয়ে মার্ক করে রাখবো। তো হিসাবের নামের মধ্যে প্রথম হচ্ছে অফিস সরঞ্জাম 40,000 টাকা। তাহলে অফিস সরঞ্জাম কোন ধরনের হিসাব? এটা কি খরচ, এটা কি দায়, নাকি এটা সম্পদ? অফিস সরঞ্জাম অবশ্যই একটা স্থায়ী সম্পদ। এটা কত মূল্য দেওয়া আছে ডেবিট দিকে? 40,000 টাকা। অগ্রিম বীমা, অগ্রিম বীমা 12,000 টাকা। আমার প্রশ্ন হচ্ছে অগ্রিম বীমা কোন ধরনের হিসাব? এটা কি খরচ? যেহেতু বীমা লেখা আছে, বীমা তো খরচ হয়, কিন্তু বীমার সাথে যদি, খরচের সাথে যদি অগ্রিম কথাটা চলে আসে, তখন কিন্তু আর সেটা খরচ থাকে না, তখন সেটা চলতি সম্পদে পরিণত হয়। তাহলে অগ্রিম বীমা কিন্তু 12,000 টাকা, এটা চলতি সম্পদ, এবং সম্পদ সবসময় কি হয়? ডেবিট। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ 12,500 টাকা। অফিস সাপ্লাইজকে এখানে সম্পদ হিসাবে ধরা হয়েছে না খরচ হিসাবে ধরা হয়েছে? সেটা আমরা অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় যখন পড়বো তখন বুঝতে পারবো। আমরা ধরে নেই অফিস সাপ্লাইজকে এখানে সম্পদ হিসাবে ধরেই ডেবিট করা হয়েছে 12,500 টাকা। সাপ্লাইজ মানে সবাই জানো তো, সাপ্লাইজ মানে হচ্ছে মণিহারি। তাহলে অফিস সাপ্লাইজ মানে হচ্ছে অফিস মণিহারি। পঞ্জীভূত অপচয়, পঞ্জীভূত অপচয় অবশ্যই ক্রেডিট হয় 4,000 টাকা। এখানে কার পঞ্জীভূত অপচয়ে আমরা এখানে নির্দিষ্ট করে নাম দেয়া নেই, যেহেতু একটা সম্পদের নামই বলা আছে অফিস সরঞ্জাম, তাহলে বুঝতে হবে যে এই অপচয়টা, পঞ্জীভূত অপচয়টা অফিস সরঞ্জামেরই হবে। প্রদেয় মজুরি 6,000 টাকা। পঞ্জীভূত অপচয় ক্রেডিট দিকে 4,000 টাকা। প্রদেয় মজুরি, প্রদেয় কথাটা যেহেতু বলা আছে, একটা খরচের সাথে যদি অগ্রিম কথা বলা থাকে সেটা হয় সম্পদ, একটা খরচের সাথে মজুরিও কিন্তু একটা খরচ, এই খরচের সাথে যখন প্রদেয় বা বকেয়া কথা লেখা থাকবে তখন সেটা হয়ে যায় দায়। দায় হয়ে গেলে সেটা ক্রেডিট দিকে বসবে। তাহলে প্রদেয় মজুরি দেখো ক্রেডিট দিকে বসেছে 6,000 টাকা। অগ্রিম পরিবহন খরচ, পরিবহন খরচও কিন্তু একটা খরচ, এই খরচের সাথে যদি অগ্রিম কথাটা আসে তাহলে সেটা হয় চলতি সম্পদ, আর সম্পদ সবসময় ডেবিট। তাহলে অগ্রিম পরিবহন খরচ একটা চলতি সম্পদ, 8,500 টাকা ডেবিট। সেবা আয়, সেবা আয় নর্মালি দায়, সরি সেবা আয় নর্মালি আয়, আয় সবসময় ক্রেডিট হয়। এখানে সেবা আয় বলা আছে, এর সাথে অগ্রিম বা বকেয়া এরকম কোনো কিছু লেখা নেই, তাহলে সেবা আয় এটা নর্মালি আয়, আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। দেখো সেবা আয় 35,000 টাকা ক্রেডিট। অগ্রিম সেবা আয়, অগ্রিম সেবা আয় প্রতিষ্ঠানের জন্য দায়। সেবা আয়ের সাথে, সেবা আয় তো নর্মালি আয়, আয়ের সাথে যদি অগ্রিম বা অনুপার্জিত কথাটা লেখা থাকে, অনুপার্জিত মানে কিন্তু অগ্রিম, আমি তোমাদের কোনো একটা ক্লাসে হয়তো বলেছিলাম। তো অনুপার্জিত সেবায় বা অগ্রিম সেবায় আয়ের সাথে যদি অগ্রিম কথাটা থাকে সেটা প্রতিষ্ঠানের জন্য দায় হয়ে যায়। খরচের সাথে অগ্রিম থাকলে সম্পদ হয়, আর আয়ের সাথে অগ্রিম থাকলে দায় হয়। এরকম ছোট ছোট বিষয় তোমাদের যখন আমি কোনো কিছু বুঝাবো, টিপস দিয়ে দিব, সেগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে সেগুলো তোমাদের জন্য জাবেদা বলো, খতিয়ান বলো, আর্থিক অবস্থার বিবরণী বলো, রেওয়া মিল বলো, সবকিছুতেই হেল্প করবে। তাহলে খরচের সাথে অগ্রিম থাকলে হয় সম্পদ, আয়ের সাথে অগ্রিম থাকলে হয় দায়। তাহলে দায় সবসময় ক্রেডিট। দেখো দায় 3,000 টাকা, অগ্রিম সেবা আয় 3,000 টাকা। আর শেয়ার মূলধন দেয়া আছে, মূলধন তো সবসময় ক্রেডিট 25,000 টাকা। টোটাল আমার ডেবিট টাকা হচ্ছে 73,000, ক্রেডিট টাকা হচ্ছে 73,000। বইতে যতই অ্যামাউন্ট দেওয়া থাক, আমি তোমাদের জন্য বলবো তোমরা কিন্তু প্রশ্নের অ্যামাউন্টটা একবার ক্লিয়ার করে নিবে, যাচাই করে নিবে যে বইতে বা প্রশ্নের মধ্যে অ্যামাউন্টটা সঠিকভাবে বসানো আছে কিনা বা যোগফলটা সঠিকভাবে দেওয়া আছে কিনা। অনেক সময় এত মোটা বই আমাদের টাইপ করতে গেলেও একটা দুইটা সংখ্যা বা একটা দুইটা অঙ্ক হয়তো টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে, হয়তো ভুলবশত ওঠেনি একটা শূন্য, তখন আমরা কিন্তু এটা বলতে পারবো না যে প্রশ্নকর্তার ভুল বা কেমন অঙ্ক দিয়েছে, অঙ্কের মধ্যে ভুল, এটা আমাদের বলা যায় না। কারণ বইতে সব ধরনের, সব বইতেই যেগুলো আমরা টাইপ করতে হয়, ছোটখাটো দু একটা প্রিন্টিং মিস্টেক থাকতেই পারে, সেটাকে আমরা বড় ভুল ধরবো না। তবে আমাদের যেহেতু সুযোগ আছে যাচাই করে নেওয়ার, আমরা ক্যালকুলেটরে যোগ করে নেব যে যোগফলটা দুই সাইডে ঠিক আছে কিনা, দুইটা কলামে। তাহলে আমরা হিসাবের নামগুলো দেখলাম, টাকার অঙ্কগুলোও দেখলাম, যোগফলটাও দেখলাম। আমরা নিজেরাও একবার নির্ণয় করে নিই ক্যালকুলেটরে যে আসলে 73,000 আসে কিনা দুইটা। তাহলে আমি করেছি, প্রশ্ন যখন উঠেছি আমি করেছি যে 73,000ই আসে। আর আরেকটা কথা তোমাদের বলি, এই যে হিসাবের নামগুলো পড়লাম, নামগুলো পড়ে আমরা কি বুঝলাম এটা কোন ধরনের প্রতিষ্ঠান? আমি যতটুকু বুঝেছি, যেহেতু সেবা আয় কথাটা বলা আছে, তাহলে এটা সেবামূলক প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আর গত ক্লাসে আমি তোমাদের একটা বিষয় বলেছিলাম যে বিশদায় বিবরণী দুই ধরনের, এক ধাপ বিশিষ্ট, বহু ধাপ বিশিষ্ট। সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী ব্যবহার করে।
সেখানে বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী ব্যবহার করার সুযোগ থাকে না। তাহলে আমরা আজকে যেহেতু বিশদ আয় বিবরণী নিয়ে অঙ্ক করছি, আবার প্রতিষ্ঠানটাও সেবামূলক প্রতিষ্ঠান, আমরা প্রশ্ন পড়ে বুঝেছি, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে গেল ব্যাপারটা যে আমাদের এখানে বিশদ আয় বিবরণী যদি করতে বলে আমরা এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী করব। আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া না থাকলেও আমাদের এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী করতে হবে, কারণ আমরা জেনেছি যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী ব্যবহার করে। ঠিক আছে, এইভাবে প্রশ্ন পড়ার সাথে সাথে আমাদের অনেক কিছু মাথায় নিয়ে আসতে হবে সমাধানের জন্য। এখন যে কাজটা রেওয়া মিলের পর আমরা কি পড়বো, সমন্বয়গুলো পড়বো। সমন্বয়গুলো লেখার জন্য এখানে যথেষ্ট জায়গা ছিল না, আমি সংক্ষেপে উপস্থাপন করেছি, আর বই থেকে আমি পুরোটা তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমরাও তোমাদের বইয়ের উদাহরণ 9 খুলে এই সমন্বয় বা অন্যান্য তথ্যাবলীগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে, প্রথম যে তথ্যটা দেওয়া আছে 1 নাম্বার, অব্যবহৃত অফিস সাপ্লাইস 4500 টাকা। আমি এখানে সংক্ষেপে লিখেছি, পুরোটা লেখার জায়গা নেই, তোমাদের বইতে লেখা আছে অব্যবহৃত অফিস সাপ্লাইস 4500 টাকা। আচ্ছা, অফিস সাপ্লাইজ এখানে কত টাকা দেয়া আছে? ডেবিট কলামে 12500, তার মানে অফিস সাপ্লাইজ এখানে সম্পদ হিসাবে ধরা হয়েছে। এই 12500 টাকার মধ্যে 4500 টাকার অফিস সাপ্লাইজ এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি, অর্থাৎ অব্যবহৃত রয়ে গেছে, সম্পদ হিসেবে রয়ে গেছে। এখানে 12500 টাকার সম্পদ আমরা কিনেছিলাম, সেখান থেকে 4500 টাকার সম্পদ রয়ে গেছে। এখন কতটুকু সম্পদ ইউজ করা হয়েছে? তাহলে 12500 থেকে আমাদের 4500 বাদ দিতে হবে। সম্পদ থেকে যতটুকু সম্পদ রয়ে গেছে টোটালটা থেকে অব্যবহৃতটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? ব্যবহারের পরিমাণটা পেয়ে যাব, অর্থাৎ অফিস সাপ্লাইস কতটুকু খরচ হয়েছে সেটার পরিমাণ আমরা পেয়ে যাব। আর খরচগুলো কোথায় দেখাতে হয়? নামিক হিসাবগুলো, মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো কোথায় দেখাতে হয়? বিশদ আয় বিবরণীতে। তাহলে খরচ এবং আয় যেগুলো আছে আইটেমগুলো, এই রেওয়া মিল পড়ে দেখবো, অন্যান্য তথ্যাবলী পড়ে বুঝবো যে খরচ বা আয় বের করার কোনো সুযোগ আছে কিনা। সেই খরচ আয়গুলো দিয়ে আমরা কি করব? বিশদ আয় বিবরণী করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা খরচের পরিমাণ পাই, কিন্তু বিশদ আয় বিবরণীর একটা আইটেম কিন্তু পেয়ে গেলাম। তারপর আছে অফিস সরঞ্জামের উপর 5% অপচয়। আমি সংক্ষেপে লিখেছি, বইতে লেখা আছে অফিস সরঞ্জামের উপর 5% অপচয় ধরতে হবে। আমার অফিস সরঞ্জাম এখানে দেয়া আছে 40,000 টাকা, এর উপর আমি 5% অপচয় ধরবো। তারপর যে তথ্যটা দেওয়া আছে, অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত টাকা? 500 টাকা। অগ্রিম বীমা কত টাকা দেয়া আছে? অগ্রিম বীমা 12,000 টাকা। ঠিক আছে, অগ্রিম বীমা 12,000 টাকা সম্পদ হিসাবে দেওয়া আছে। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে 500 টাকার, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ মানে কি? কোনো সম্পদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া মানে হচ্ছে সেটা খরচে পরিণত হওয়া। সম্পদ খরচে পরিণত হয়। অগ্রিম যদি কোনো খরচ থাকে, সেটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেটা তখন খরচে পরিণত হয়ে যায়, অর্থাৎ অগ্রিম বীমার 500 টাকা খরচে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা খরচটা কোথায় দেখাবো? বিশদ আয় বিবরণীতে। যতটুকু খরচ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ততটুকু দেখাবো। তারপর আমাদের পরবর্তী 4 নাম্বার দেওয়া আছে, অগ্রিম সেবা আয়ের 40% সেবা আয় হিসাবে পরিণত হয়েছে। এখানে বাকিটুকু লিখিনি, বইতে আছে তোমাদের 4 নাম্বার রোমান 4 দিয়ে দেওয়া। অগ্রিম সেবা আয়ের 40% সেবা দেওয়া হয়েছে, অর্থাৎ অগ্রিম সেবা আয় এখানে ছিল আমাদের জন্য দায়। এটা ছিল কিন্তু আমাদের জন্য দায়। এই দায় থেকে 40% আয়ে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, আয়টা অগ্রিম ছিল আমাদের প্রতিষ্ঠানের জন্য, সেখান থেকে 40% আয়ে রূপান্তরিত হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বা সেবা আমরা দিয়েছি 40%। আমরা যেহেতু সেবা দেওয়ার আগেই টাকাটা পেয়ে গিয়েছিলাম, এই জন্য এটা ছিল অগ্রিম সেবা আয়। আর সেই যতটুকু টাকা পেয়েছি তার মধ্য থেকে 40% সেবা আমরা দিয়েছি, অর্থাৎ 40% সেবা আমরা অর্জন করেছি, সেটা সেবা আয়ে রূপান্তর হয়েছে। তাহলে 40% এখান থেকে বের করে সেবা আয় হিসেবে যুক্ত করে দেখাতে হবে। সেবা আয় যদি থাকে সেবা হিসাবে সেটা দেখাতে হবে। এখানে তো সেবা আয় আছেই 35,000 টাকা, এখান থেকে আরো 40% এসে এখানে যুক্ত হবে। আর আরেকটা পঞ্চম যে তথ্যাবলীটা আছে, অগ্রিম পরিবহন খরচের 4000 টাকার সেবা প্রাপ্তি। আমরা আগেই পরিবহন খরচ দিয়ে রেখেছিলাম, অগ্রিম পরিবহন খরচ 8500 টাকা। সেই পরিবহন খরচ থেকে আমাদের খরচে রূপান্তরিত হয়েছে 4000 টাকা, অর্থাৎ 4000 টাকার আমরা সেবা পেয়েছি। পরিবহন খরচটা কোনো প্রতিষ্ঠানকে দিয়ে রেখেছিলাম, সেই পরিবহন খরচের যে পরিবহন বাবদ যে সেবাটা আমার পাওয়ার কথা, সেখান থেকে 4000 টাকার মানে খরচ হয়েছে, বা 4000 টাকার সেবা পেয়েছি। এখন সেবা পেলে তো খরচ হয়, আর সেবা দিলে আয় হয়। সেবা দিলাম, টাকা নিলাম,
আর এখানে সেবা পেয়েছি তার মানে বিনিময়ে টাকা দিয়েছি, তাহলে টাকা দেওয়া মানে হচ্ছে যেটা পরিবহন খরচ, যেই সেবার বিপরীতে টাকাটা আমরা দিচ্ছি সেই সেই সেবাটার নাম হয়ে যাবে তখন খরচ হিসেবে নামটা বসাবো, তখন পরিবহন খরচ হয়ে যাবে 4,000 টাকা। আর খরচ কোথায় বসাতে হয়? বিশদায় বিবরণীতে। করণীয়গুলো দেখো, এখানে 3টা করণীয় ছিল তোমাদের বইতে। মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো, যথোপযুক্ত ছকে নিট মুনাফা নির্ণয় করো, আমি নির্দিষ্ট ছকে লিখেছি। আর গ নাম্বার ছিল কোম্পানির বা এখানে বলা আছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। যেহেতু এখনো পর্যন্ত আমরা আর্থিক অবস্থার বিবরণীর ছকটা শিখিনি বা আমি তোমাদের জন্য আলোচনা করিনি, তাই আমি যতটুকু তোমাদের জন্য আলোচনা করেছি তার মধ্য থেকে বা নিয়ম শিখিয়েছি তার মধ্য থেকে আমরা ততটুকু অঙ্কটা করব। তাহলে গ নাম্বারটার আমি আর উঠালাম না, আর্থিক অবস্থার বিবরণী আজকে আমরা করব না। তোমরা উদাহরণের সলিউশনটা দেখে রাখতে পারো। যদি আর্থিক অবস্থার বিবরণীর নমুনা ছকটা একবার দেখো, সেখান থেকে আর্থিক অবস্থার বিবরণীটা দেখে হয়তো বুঝতেও পারো, কারণ ফার্স্ট ইয়ার আমরা এই ধরনের অঙ্ক করেছি, তোমাদের জন্য কঠিন কোনো বিষয় হবে না। তারপরও আমি ক আর খ শুধু আজকে তোমাদের জন্য করব। নেক্সট ক্লাসে আমরা রক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এগুলোর নমুনা ছক শিখে পরবর্তী ক্লাসে গিয়ে ওই সংক্রান্ত অঙ্ক করব। তাহলে স্টুডেন্টস আমি প্রশ্নটা মুছে দেই। আর আরেকটা কথা যেটা বলি, আমাদের যখন কোনো করণীয় করতে বলে বা কিছু যখন আমরা করতে যাই এই আর্থিক বিবরণী অধ্যায়ের, তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের কোনো সলিউশন বা ক্যালকুলেশন করতে গেলে আমাদের রেওয়া মিল প্লাস সমন্বয় অন্যান্য তথ্যাবলী দুইটা ভালোভাবে পড়ে বুঝে দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে, যে কোনো ক্যালকুলেশন। এখানে যেমন বললো মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো, আমি যদি এখানে রেওয়া মিলকে গুরুত্ব দেই, এটাকে গুরুত্ব না দেই, তাহলে কিন্তু ক নাম্বার আমার ভুল হয়ে যাবে। কারণ এখানে কিন্তু সেবা আয় একটা দেওয়া আছে, আর এখানে বলা আছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা যদি বলি সেবা আয় তো রেওয়া মিলে দেওয়াই আছে, তাহলে সেবা আয় মনে হয় 35,000 টাকা। না, আমার রেওয়া মিল প্লাস অন্যান্য তথ্যাবলী দুইটা মিলিয়ে যে কোনো ক্যালকুলেশন করতে হবে। যে কোনো সমাধানের জন্য যেহেতু অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে, দুইটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এখানে 35,000 আছে, এখানে দেখো তোমাদের দেয়া আছে 4 নম্বর অগ্রিম সেবায়ের 40% উত্তীর্ণ হয়েছে, সেবা হিসেবে রূপান্তরিত হয়েছে বা সেবা দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা সেবা আয়। তাহলে অন্যান্য তথ্যাবলী যদি না পড়ি আমার কিন্তু প্রথমটাই ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আর্থিক বিবরণী অধ্যায়ে সলিউশন যখন করতে যাব তখন আমার রেওয়া মিল প্লাস অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় ভালোভাবে পড়ে বুঝে দুইটার সমন্বয়ে সমাধান করতে হবে। কারণ কখন কোনটা অ্যাভয়েড করলে কিছু বাদ পড়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, দুইটাকে গুরুত্ব দিতে হবে। আর আরেকটা বিষয়, আমাদের কিন্তু সমন্বয় দুইভাবে থাকে। আমি যখন ফার্স্ট ইয়ারে তোমাদের অঙ্ক করিয়েছি আর্থিক বিবরণী অধ্যায়ের, সমন্বয় কিন্তু দুইভাবে থাকে, একটা ব্যক্তভাবে আর একটা রেওয়া মিলের মধ্যে অব্যক্তভাবে থাকে। কিভাবে থাকে অব্যক্তভাবে? যেমন বেতন 10,000 টাকা ডেবিট দিকে দেওয়া আছে আর বেতনের পাশে 60% দেওয়া আছে, এই 60%টা কিন্তু একটা অব্যক্ত সমন্বয়। কিভাবে? তাহলে বেতনের যে টাকাটা রেওয়া মিলের মধ্যে দেওয়া সেটা কিন্তু 100% দেওয়া না, সেটা শুধুমাত্র 60% বেতন দেওয়া হয়েছে প্রতিষ্ঠানে। কত পার্সেন্ট দেওয়া হয়নি? 40% দেওয়া হয়নি। 100% থেকে 60% দেওয়া হয়েছে, 40% দেওয়া হয়নি। 40% দেওয়া হয়নি মানে সেটা হচ্ছে বকেয়া বেতন। তাহলে আমরা ওই 60% দেখেই কিন্তু বকেয়া বেতন খুঁজে বের করতে পেরেছি, এটাও কিন্তু একটা সমন্বয়, এটা অব্যক্ত সমন্বয়। ঠিক আছে? তাহলে সমন্বয় বা অন্যান্য তথ্যাবলী কয়ভাবে থাকে? দুইভাবে, একটা ব্যক্তভাবে থাকে রেওয়া মিলের পরে, আরেকটা থাকে রেওয়া মিলের ভিতরে। যেমন 6% ঋণ রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে, 6% দিয়ে কি বুঝবো? ঋণের সূত্র আমাকে 6% বের করতে হবে। অনেক সময় সম্পত্তির পাশে বা ঋণের পাশে তারিখ দেওয়া থাকে, এটাও একটা সমন্বয়। যখন আমরা সুদ ধরবো বা সম্পত্তির অবচয় ধরবো তখন যেন আমরা তারিখটা বিবেচনা করি, এগুলোও কিন্তু সমন্বয়। ঠিক আছে? তা আশা করি প্রথম অঙ্ক করার সময় যে আমি ছোট ছোট টিপসগুলো বা ছোট ছোট নোটগুলো তোমাদের দিলাম, আজকের ক্লাসে এবং পরবর্তী অঙ্ক করার ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। চলো তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান কটা একটু খেয়াল করো। সমাধান কত আমাদের করতে বলা হয়েছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি তোমাদের একটু আগে বলেছি আমি রেওয়া মিল প্লাস অন্যান্য তথ্যাবলী দুইটা সমন্বয়ে সেখান থেকে খুঁজে বের করব যে আমার আসলে মোট সেবা আয়ের পরিমাণ কত। আমি রেওয়া মিল থেকে সেবা আয় পেয়েছি 35,000 টাকা, আর যখন অন্যান্য তথ্যাবলী পড়েছি সেখান থেকে আমি 4 নম্বর সমন্বয়ে বা অন্যান্য তথ্যাবলীতে পেয়েছি যে অগ্রিম সেবা আয়ের 40% সেবা দেওয়া হয়েছে। তাহলে 40% সেবা দেওয়া হয়েছে মানে সেবা আয়ে রূপান্তরিত হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা সেবা আয়। তাহলে সমাধানটা আমরা কিভাবে করব? সমাধান ক, মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয়, তারপর আমরা ছোট্ট একটা ছক আঁকবো।
ছক না একেও যদি আমরা এভাবেও লিখি, ঘর না করে যদি করতে চাই, তাহলে টাকা কথাটা উপরে লিখে নিবে একটা জায়গায়, তারপর তার নিচে টাকার অংশটা বসাবে এবং এখানে বিবরণগুলো বসাবে বাসে। তাহলে সেবায় আমরা রামেন থেকে পেয়েছি 35,000 টাকা। এর সাথে আমরা যোগ করব পরবর্তীতে অগ্রিম সেবা আয়ের 40% যে সেবা আয়ে রূপান্তরিত হয়েছে বা সেবা দিয়েছি, সেটাও কিন্তু সেবা আয়। তাহলে সুন্দর করে লিখতে হবে যোগ, কোনো চিহ্ন ইউজ করবে না। স্টুডেন্টস, আমি ফার্স্ট ইয়ারও তোমাদের বলেছি যে যোগ বাদ এই জিনিসগুলো আমরা চিহ্ন দিয়ে বোঝাবো না, আমরা সবসময় চেষ্টা করব কথায় লিখতে। তোমরা মূল্যায়ন পরীক্ষায় অনেকে, আমি খাতা দেখেছি যখন, তখন দেখলাম অনেক স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন এটা ইউজ করেছো। এটা আসলে সঠিক না, সব ক্ষেত্রে সঠিক না। কোনো কোনো বইতে আছে কিনা আমি জানি না, তবে বেশিরভাগ বই যেগুলো আমি ফলো করি বা তোমাদের জন্য তোমরা যে বইটা ফলো করতেছো, সেখানে কোনো জায়গায় কিন্তু যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দেওয়া নেই। তাই যখন আমি যোগ বা বাদ কোনো একটা কাজ করছি, আমি লিখে নিব যোগ অথবা বাদ। তাহলে তোমরাও লিখবে যোগ এবং পূর্ণ কথাটা লিখবে, যোগ অগ্রিম সেবা আয়ের উত্তীর্ণ অংশ। কেউ লিখবে না অগ্রিম সেবা আয়, যোগ অগ্রিম সেবা আয় 40%, এটা লিখবে না, লিখবে অগ্রিম সেবা আয়ের উত্তীর্ণ অংশ। উত্তীর্ণ অংশ কথাটার মানেই হচ্ছে কিন্তু এটা সেবা আয়ে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো, সেবা আয় যেটা আমরা রামেল থেকে পেয়েছি 35,000 টাকা, যোগ অগ্রিম সেবা আয়ের উত্তীর্ণ অংশ। অগ্রিম সেবায় কত ছিল রামেলে? 3,000 টাকা। তোমরা খেয়াল করে দেখো, তোমাদের জন্য অগ্রিম সেবায় কিন্তু 3,000 টাকা ছিল, তার 40% উত্তীর্ণ হয়েছে। তাহলে 3,000 গুণ 40%, সেটা আমাদের ক্যালকুলেশন করলে আসে 1200 টাকা, 1,200 টাকা। এটাও এখন কি সেবায় হয়ে গেছে। আমরা কোত্থেকে পেয়েছি এটা? আমাদের সমন্বয় বা অন্যান্য তথ্যাবলী 4 নম্বর থেকে পেয়েছি। তাহলে এই দুইটা যোগ করো, 35,000 আর 1,200 যোগ করো, তোমাদের ক্যালকুলেটরে আসবে হচ্ছে 36,200, বা মুখে মুখেও তোমরা করে ফেলতে পারো। তাহলে আমাদের মোট সেবায় আমরা কত পেলাম? 36,200। এটা যদি আমরা বুঝি প্রশ্ন পড়ার সময়, রামিল এবং তথ্যাবলী প্রশ্নটা যখন পড়ার সময় আমরা বুঝে ফেলবো, তখন এই সমাধানটা করার জন্য কিন্তু আমাদের 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের বেশি লাগবে না, 1 মিনিটও লাগবে না। এই যে এই সমাধানটা সঠিকভাবে করে ফেললাম, আমরা 2-2 পেয়ে যাব। ঠিক আছে? তাহলে সমাধান সঠিকভাবে করার জন্য আমাদের কি করতে হবে? প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। তাহলে এখন ক যেহেতু শেষ করেছি, আমাদের আজকে শুধু খ নাম্বারটাই করা বাকি। খ নাম্বার আমাদের করতে বলেছে যে যথোপযুক্ত ছকে বা নির্দিষ্ট ছকে কোম্পানির নিট মুনাফা বা নিট আয় নির্ণয় করো, এটাই বলা আছে। ঠিক আছে? তাহলে আমরা এখন খ নাম্বার সমাধানে যাই। একটা ছক আঁকি, বিশদায় বিবরণীর ছক আঁকি। আর এটা কোন ধরনের প্রতিষ্ঠান? সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে কোন ছকটা হবে বিশদায় বিবরণীর? এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর ছকটা হবে। তো তোমরা যেহেতু খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, যতটুকু বিশ্বাস করি যে সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করছো, তো খাতার মধ্যে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর একটা ছক এঁকে ফেলো, আমিও আঁকছি। খ নাম্বার সমাধান খেয়াল করো, নিশ্চয়ই তোমরা ছক এঁকেছো, বিশদায় বিবরণীর ছক। নিট মুনাফা নির্ণয়, আমাদের নিট মুনাফা নির্ণয় করতে বলেছে যথোপযুক্ত ছকে, নির্দিষ্ট ছকে। আমরা কোম্পানির শিরোনাম দেই, ছকের উপরে শিরোনাম দেই, প্রতিষ্ঠানের নাম দেই, সোনার বাংলা কোম্পানি লিমিটেড। কোন ছক করছি আমরা? বিশদায় বিবরণী, এবং সেটা এক ধাপ বিশিষ্ট। তাহলে বিশদায় বিবরণী লিখবো এক ধাপ বিশিষ্ট, আর তারিখটা দিব 2013 সালের 31 ডিসেম্বর তারিখে, সমাপ্ত বছরের জন্য। আমাদের প্রশ্নে তারিখটা দেয়া ছিল। এই অঙ্কটা খুবই সংক্ষিপ্ত একটা অঙ্ক, প্রাথমিক অঙ্ক যেহেতু আজকে শুরুতে করাচ্ছি। তো বিশদায় বিবরণী খুবই ছোট, এখানে আমি একবারে শেষ করে দিতে পেরেছি। যখন আমরা বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর অঙ্ক করবো, সেটা কিন্তু হয়তো এত ছোট হবে না, আরো বড় হবে, আর একটু বাড়বে হয়তো সামান্য, তখনও তোমরা একটু কেয়ারফুল থাকবে। তো আজকে যেহেতু ছোট অঙ্ক, প্রথম লেভেলের অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কখনোই ভুল করবে না। তো আমরা শিরোনামটা দিলাম, আর এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীতে কিভাবে করতে হয়, নিট মুনাফা নির্ণয় কিভাবে করতে হয়? মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হয়। তাহলে আয়গুলোকে একত্র করে শুরুতে লিখতে হয়, তারপর মোট আয় নির্ণয় করতে হয়, তারপর তা থেকে কি বাদ দিতে হয়? ব্যয়গুলোকে একত্র করে মোট ব্যয় নির্ণয় করে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হয়। তাহলে বের হবে নিট মুনাফা। টাকার জন্য 2টা কলাম আমি নর্মালি রাখি, তোমাদেরও বলি নর্মালি তোমরা প্রথমে 2টা কলাম রাখবে, তারপর ভিতরে যদি দেখো যে আরো কিছু সমন্বয় করতে হবে, 2টা 3টা 4টা অনেক বেশি আছে সমন্বয় করার জন্য টাকার কলামের প্রয়োজন, তখন প্রয়োজন অনুযায়ী ইনার কলাম আরেকটা করে নিবে টাকার জন্য। এখানে আমি আর করিনি, একটা শুধু অ্যামাউন্ট আছে ইনার কলামে, এটার জন্য আর আলাদা কোনো কলাম করিনি, বইতে করে দেয়া আছে, তোমরা ইচ্ছা করলে করতে পারো। আয় সমূহ, মোট সেবা আয় ক হতে প্রাপ্ত। এই অঙ্কের জন্য আয় শুধুমাত্র একটাই আছে, সেবা আয়। অন্য কোনো আয় প্রশ্ন থেকে আমরা পাইনি, বা অন্যান্য তথ্যাবলী থেকে অন্য কোনো আয় পাইনি। তাহলে মোট সেবা আয় আমাদের
ক থেকে পেয়েছি আমরা 36,200 টাকা। আলাদা করে আর যোগ করে দেখালাম না যে সেবা আয় 35,000, রেওয়া মিলে যে পেয়েছি 35,000, সমন্বয় থেকে পেয়েছি যে 40% আরো আমরা সেবা দিয়েছি, তার বিনিময়ে 40% সেবায় পরিণত হয়েছে, এটার সমন্বয় করে মানে একসাথে যোগ করে আলাদাভাবে আর এখানে দেখায়নি, যেহেতু ক নম্বরে নিরূপণ করা হয়ে গেছে। তাহলে মোট সেবা আয় ক হতে প্রাপ্ত সরাসরি আউটার কলামে 36,200 টাকা লিখলাম। এরপর এখন কাজ কি, আমরা মোট আয় থেকে ব্যয়গুলো বাদ দিব। কি লিখবো? বাদ, আমি কিন্তু মাইনাস চিহ্ন দেইনি, আমি লিখেছি বাদ খরচ সমূহ। তোমরা ব্যয় সমূহ লিখতে পারো, বাদ খরচ সমূহ। কি কি খরচ আছে আমরা রেওয়া মিলটা একবার দেখবো, তারপর অন্যান্য তথ্যাবলীটা একবার পড়বো, তারপর দেখি কি কি খরচ খুঁজে পাই আমরা। প্রশ্ন যখন রেওয়া মিল যখন পড়েছি সেখান থেকে আমি পেয়েছি অগ্রিম বীমার 500 টাকা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেটা তোমাদের পেয়েছি সমন্বয় 3 থেকে। অগ্রিম বীমা তোমাদের রেওয়া মিলের দ্বিতীয় আইটেমটা অগ্রিম বীমা আছে, আর সমন্বয়ে 3 নম্বরে বলা আছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 500 টাকা। যেহেতু বীমাটা একটু পরের দিকে লিখবো, আমরা সিরিয়ালি যাই। সমন্বয়ের প্রথম সমন্বয় অনুযায়ী আমরা খরচগুলো বের করি। সমন্বয় আছে অব্যবহৃত অফিস সাপ্লাইসের পরিমাণ 4,500 টাকা। তাহলে কতটুকু ব্যবহার করা হয়েছে অফিস সাপ্লাইস? অফিস সাপ্লাইস দেয়া আছে 3 নম্বর আইটেম রেওয়া মিলে 12,500। দেখো অফিস সাপ্লাইস, এটা কিন্তু সম্পদ হিসাবে রেওয়া মিলে দেওয়া, আমরা কিন্তু এখানে সম্পদ বসাচ্ছি না, আমরা নামটা লিখছি অফিস সাপ্লাইস, কিন্তু টাকাটা কিন্তু আউটার কলামে যেটা লিখছি সেটা কিন্তু খরচের টাকাটা আসছে। কিভাবে? অফিস সাপ্লাইস 12,500 টাকা ছিল, সেখান থেকে অব্যবহৃত সম্পদ এখনো রয়ে গেছে 4,500 টাকা। তাহলে অফিস সাপ্লাইস খরচ হয়েছে কত টাকা? শুরুতে ছিল 12,500, সেখান থেকে আমরা ব্যবহার করেছি, সরি হাতে রয়ে গেছে 12,500 টাকা সম্পদ হিসেবে ছিল, সেখান থেকে হাতে রয়ে গেছে 4,500। সুতরাং 12,500 থেকে 4,500 বাদ দিলে যে অ্যামাউন্টটা বের হবে সেটা খরচের অ্যামাউন্ট, ব্যবহারের অ্যামাউন্ট। তাহলে অফিস সাপ্লাইস 12,500 বাদ অব্যবহৃত যেটা সমন্বয়ে দেওয়া আছে 4,500, এটাও সম্পদ, এটাও সম্পদ। সম্পদ শুরুতে ছিল বেশি, এখন কম, মাঝখানে যেটা নাই সেটা ব্যবহার। ব্যবহারটাই হচ্ছে খরচ, এবং খরচটাকেই বিশদায় বিবরণীতে দেখাতে হয়। এখন এই খরচ বলতে আমি নামটাকে বুঝাচ্ছি না, আমি টাকার অ্যামাউন্টটাকে প্রাধান্য দিচ্ছি, অর্থাৎ খরচের টাকাটা 8,000, সেটা এখানে দেখাতে হবে। ইনার কলামে লিখলাম 8,000 টাকা, এটা কিন্তু অফিস সাপ্লাইস ব্যবহারের পরিমাণ। তারপর আছে অফিস সরঞ্জামের অপচয়। অফিস সরঞ্জামের উপর 2 নম্বর সমন্বয়ে বলা আছে 5% অপচয় ধরতে হবে। রেওয়া মিলে অফিস সরঞ্জাম দেওয়া আছে 40,000 টাকা। 40,000-এর 5% ধরো, তোমরা গণনা করে ছকের নিচেও দেখাতে পারো, বা এখানেও 40,000 গুণ 5% দেখাতে পারো, 2,000 টাকা আসবে। তাহলে অপচয় পেয়েছি 2,000 টাকা। বীমা খরচ 500 টাকা। সমন্বয় 3-এ বীমা খরচ বলা আছে যে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 500 টাকা, অর্থাৎ খরচে রূপান্তরিত হয়েছে 500 টাকা। আমরা শুধু খরচটাই এখানে দেখাবো, ঠিক আছে? এখানে আর অগ্রিম বীমাকে টেনে নিয়ে আসবো না, কারণ বলে নাই যে অগ্রিম বীমা এখনো পর্যন্ত অগ্রিম রয়ে গেছে এত টাকা, তাহলে এটার মতো অবস্থা হতো, শুরুটার মতো। ঠিক আছে, যেহেতু খরচটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে মেয়াদ উত্তীর্ণ 500 টাকা, তাই এটাকেই খরচ হিসেবে নিয়ে আসতে হবে। তারপর বলা আছে 5 নম্বর সমন্বয়ে অগ্রিম পরিবহন খরচের 4,000 টাকার সেবা পাওয়া গেছে, অর্থাৎ অগ্রিম যে পরিবহন খরচটা আমরা দিয়েছিলাম তার মধ্য থেকে 4,000 টাকা খরচে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেটা খরচ হয়েছে সেটাই শুধু দেখাবো, পরিবহন খরচ। এখানে কিন্তু আর অগ্রিম পরিবহন খরচ লেখা যাবে না, শুধু খরচের নামটা লিখতে হবে। পরিবহন খরচ 4,000 টাকা, এখানেও কিন্তু অগ্রিম বীমা খরচ লেখা যাবে না, শুধু খরচের নামটা লিখতে হবে, বীমা খরচ। ঠিক আছে, তাহলে যেহেতু এই দুইটা আইটেম অ্যামাউন্ট সরাসরি দেওয়া সমন্বয়ে, তাই দুইটা আইটেম নিয়ে আর কোনো ক্যালকুলেশন করলাম না, খরচের নাম দিয়ে বসিয়ে দিলাম। এটাকে ক্যালকুলেশন করার কথা আমাদের, আমরা ক্যালকুলেটরে হয়তো ক্যালকুলেশন করতে পারি, বা টিকা আকারে গণনা আকারে দিতে পারি। 2,000 টাকা অবচয় বের করেছি, আর এটা সরাসরি এখানেই ক্যালকুলেশন করে বুঝিয়ে দিয়েছি যে আমাদের খরচ হয়েছে অফিস সাপ্লাইস 8,000 টাকা। তাহলে আমাদের টোটাল এই কয়টায় খরচ ছিল এই অঙ্কের জন্য? 4টা খরচ, 8,000, 2,000, 500, 4,000, টোটাল তোমাদের দেখো যোগ করলে আসে 14,500 মোট খরচ। এখন আমাদের কাজ কি? মোট আয় থেকে মোট খরচগুলো বাদ দিব। তাহলে আমাদের কি বের হবে? নিট মুনাফা। তোমরা বাদ দাও, 36,200 থেকে 14,500, ক্যালকুলেটর কত আসে দেখো, আমার এসেছে 21,700 টাকা। এই 21,700 টাকা হচ্ছে আমার বিশদায় বিবরণীর ফলাফল, যেটার নাম হচ্ছে নিট মুনাফা বা নিট লাভ, তোমরা যেটাই দাও না কেন। তাহলে ফলাফলের অবশ্যই নামটা আমরা লিখবো, কারণ আমাদের এটাই নির্ণয় করতে বলা হয়েছে, আমরা ভুল করব না।
তাহলে খ নাম্বার যে সমাধানটা আমি করেছি শিরোনাম থেকে একদম নিট মুনাফা নির্ণয় পর্যন্ত করে আমরা ছকের টাকার অ্যামাউন্টটা দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিব এবং ছকটা বা থেকে ডানে পুরোটা বন্ধ করে দিব। তাহলে আমাদের বিশদ আয় বিবরণী সম্পূর্ণ হলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের যেটা করণীয় ছিল যে দুইটা বিষয় সেটা কিন্তু আমাদের করা হয়ে গেছে এবং খুব সহজভাবে কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি। আর বইতেও খুব সহজভাবেই একটা প্রাথমিক লেভেলের অঙ্ক শুরুতে দেয়া আছে। আশা করি তোমরা সবাই এ ধরনের অঙ্ক আসলে পারবে, কষ্ট হবে না। আর যে ছোট ছোট নোট বা টিপসগুলো আমি অঙ্ক বোঝানোর সময় বা কিছু বোঝানোর সময় তোমাদের দিয়ে থাকি সেগুলো মাথায় রাখবে, বারবার প্র্যাকটিস করবে। তো বিশদ আয় বিবরণী সংক্রান্ত এরকম আরো একটা দুইটা অঙ্ক তোমরা উদাহরণ থেকে করবে। আজকে এক ধাপ বিশিষ্ট করেছি, যদি নেক্সট ক্লাসে আমি রক্ষিত আয় বিবরণীর নমুনা ছকে না যাই তাহলে বহুধাপ বিশিষ্ট হয়তো কোনো একটা অঙ্ক, বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর কোনো একটা অঙ্ক আমরা করব। দেখি তোমাদের জন্য কোনটা সুবিধা হয় সেটা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর বিশদ আয় বিবরণীর যে উদাহরণগুলো তোমাদের বইতে আছে আরো দুই একটা অঙ্ক তোমরা করো পরবর্তী ক্লাসে জয়েন করার আগ পর্যন্ত। আর যত প্র্যাকটিস করবে তত শিখবে। আর যেখানে তোমরা আটকাবে কোনো জায়গায় যদি সাথে সাথে মনে কিছু না পড়ে কোন আইটেমটা এখানে আসবে তখন তোমরা নমুনা ছকে বা নিয়মে চলে যাবে, তাহলে সেটাও যথেষ্ট হেল্প করবে। মোট কথা বই ঘাটাঘাটি করবে। হ্যাঁ, কোনো কিছু না পারলে বই ঘাটবে, বইতেই অনেক কিছু মানে সব জিনিস বইতেই দেয়, আমি তো তোমাদের শুধু সহজভাবে বোঝানোর জন্য বলি। আর সেখান থেকে তোমাদের বইটা হেল্প করবে সব সময় এবং খাতা কলমে অঙ্ক প্র্যাকটিস করবে। তো ডিয়ার স্টুডেন্টস, সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।